নমস্কার, পজিটিভ বার্তার সৌজন্যে বিকাশ টক শো থেকে আমি সানজিদা উপস্থিত হয়েছি। আজকে আমাদের মধ্যে বিকাশ টক শোতে উপস্থিত রয়েছেন বিখ্যাত শিক্ষাবিদ জ্ঞানদাস ঠাকুর মহাশয়, অবসরপ্রাপ্ত শিক্ষক, উক্তা পিচকুড়ি হাই স্কুল। প্রথমে আমাদের দর্শক বিন্দুদের কাছে আমি স্যারের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। স্যার, আপনার পরিচয়টা একটু দেবেন। আমি উক্তা পিচকুড়ি হায়ার সেকেন্ডারি স্কুলের রিটায়ার্ড হেডমাস্টার মশাই এবং এই বিএড কলেজের পাশেই আমার বিদ্যালয়। আমি আজকে এই টক শোতে আসতে পেরে খুব আনন্দিত এবং এই অনুষ্ঠানটা খুবই যুগোপযোগী আয়োজন করেছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি এবং আমি এসে আমার খুব ভালো লাগছে। আপনাকেও অনেক প্রণাম জানাই স্যার, আজকে আমাদের অনুষ্ঠানে পেয়ে আমাদের দর্শকবৃন্দ এবং আমরা খুবই আপ্লুত। তার আগে আমি স্যার বলি যে আমাদের এই যে বিকাশ টক শো প্রতিদিনের ন্যায় আমাদের একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা আলোচনা করি, যেটা আমাদের দর্শকবৃন্দরা আমাদের শোনেন। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে শিক্ষার একাল সেকাল। স্যার, আপনি একজন প্রবীণ শিক্ষাবিদ, তো আপনি জীবনের অনেক কিছু উপলব্ধি করেছেন, বহু ছাত্রছাত্রীদের আপনি পড়াশোনা করিয়েছেন। শিক্ষার সেকাল এবং একালের যে একটা দীর্ঘ ফারাক আমরা দেখতে পাচ্ছি স্যার, তা সেই সম্পর্কে আমাদের দর্শকবৃন্দদের আপনাকে একটু বৃহৎভাবে বলার জন্য আবেদন করব। খুবই ভালো কথা, শিক্ষার একাল সেকাল এই টপিকটি খুবই যুগোপযোগী। আমাদের ভারতবর্ষে অনেক বিখ্যাত মনীষী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন রায়, বেগম রোকেয়া, কাজী নজরুল ইসলাম ইত্যাদি অনেক মহাপুরুষ এবং শিক্ষাবিদ জন্মগ্রহণ করেছেন এবং তারা আমাদের দেশকে শিক্ষার এবং সামাজিক উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার জন্যে তারা স্বপ্ন ছিল, তারা চেষ্টাও করেছেন। কিন্তু সেকালেতে শিক্ষা আমাদের দেশে খুব একটা সুযোগ সুবিধা ছিল না। আমাদের দেশ উন্নয়নশীল এবং দরিদ্র দেশ ছিল। তখন অশিক্ষা, কুসংস্কার, দারিদ্র আমাদের শিক্ষার বাধা ছিল, যার ফলে অনেক গোলাপ ফুলের কুঁড়ি ফুটবার আগেই ঝরে পড়েছে। এটা ফলে আমাদের দেশের অনেক মেধাবী ছাত্রছাত্রী উন্নতি করতে পারেনি, তাদেরকে আমরা হারিয়েছি। পরবর্তীকালে পাশ্চাত্য এবং আরও উন্নয়নশীল দেশ তাদের অনুসরণ করে, আমাদের মনীষীদের আদর্শ অনুসরণ করে নেতাজি, বিবেকানন্দ, বেগম রোকেয়া, ভগিনী নিবেদিতা, তাদের আদর্শ অনুপ্রাণিত হয়ে দেশের এবং সমাজের উন্নতির জন্যে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আমাদের দেশের নায়ক শাসকবৃন্দ তারা আস্তে আস্তে শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। বাজেটে শিক্ষাকে বরাদ্দ বাড়ানো হয়েছে, ফলে আমাদের শিক্ষার হার আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মহিলাদের আগে সুযোগ সুবিধা ছিল না, তারা সামাজিক বাধা বিপত্তি কুসংস্কারের জন্যে এগোতে পারত না, কিন্তু তাদের মধ্যে অনেকেরই প্রতিভা ছিল। আস্তে আস্তে যুগের উন্নতির সাথে সাথে মানুষের সামাজিক চেতনা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তারাও সুযোগ সুবিধা পেয়েছে। ফলে যেখানে আমাদের দেশে শিক্ষার হার 40% ছিল, এখন সেটা প্রায় 80% হয়ে গেছে এবং স্ত্রী শিক্ষাও 70% ক্রস করে গেছে। স্যার, আমি আরেকটা কোশ্চেন আপনাকে করব, যে আমাদের যে মহিলা শিক্ষা আপনি বললেন এগিয়ে যাচ্ছে, তা স্যার আরো কি একটু ডেভেলপ হওয়া দরকার আছে? কিছু কিছু ক্ষেত্রে কি মেয়েরা এখনো পিছিয়ে নেই? মেয়েদের শিক্ষা উন্নতি হয়েছে, ডেভেলপ হয়েছে, কিন্তু আরও ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে। এখন যে কন্যাশ্রী দেওয়া হচ্ছে, যুবশ্রী দেওয়া হয়েছে, শিক্ষাশ্রী দেওয়া হয়েছে, সবুজ সাথী সাইকেল দেওয়া হয়েছে, এর ফলে মেয়েরা সুযোগ পাচ্ছে। পাশাপাশি অনেক স্কুল কলেজ স্থাপিত হয়েছে, কিন্তু তবুও দারিদ্র এবং শিক্ষার যে বাধা, অভিভাবকদের উচ্চশিক্ষার জন্যে যে ঋণ ব্যবস্থা হয়েছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড করা হয়েছে, তাতেও কিন্তু
কিছু আমলাতান্ত্রিক গাফিলতি, ব্যাংকের অসহযোগিতা, তার জন্যে উচ্চশিক্ষার ঋণ তারা পারছে না। অনেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আরও বিভিন্ন পিএইচডি করার ক্ষেত্রে সুযোগ পেয়েও তারা সময় মতো ব্যাংক ঋণ না পাওয়ার জন্যে তারা করতে পারছে না। তাই সেটা বৃদ্ধি করলে এই সমস্ত মেয়েরা আরো উন্নতি করতে পারবে। দ্বিতীয় কথা, সামাজিক সুরক্ষা, সচেতনতা, মেয়েদের নিরাপত্তা এই দেওয়ার ব্যাপারটা আমাদের সামাজিকভাবে সবাই আমরা দায়বদ্ধ। সেটা ব্যাপারও আমাদেরকে সচেতন হতে হবে যে আরো মহিলা হোস্টেল ব্যবস্থা করতে হবে, মহিলাদের শিক্ষার জন্যে উপযুক্ত পরিকাঠামো তৈরি করতে হবে। তাহলে কিন্তু আমাদের মেয়েরা শিক্ষা যাবে। কাজী নজরুল ইসলাম যেমন স্বপ্ন দেখেছিলেন যে সমানভাবে যেতে হবে, হ্যাঁ, যে মহিলা এবং স্ত্রী একটা পাখির দুটো ডানা, পাখি যেমন একটা ডানা উঠতে পারে না, দুটো ডানা চাই, তেমনি স্ত্রীদের যদি আমরা শিক্ষিত করতে না পারি মহিলাদের, তাহলে আমাদের সমাজ কিন্তু উপযুক্তভাবে শিক্ষিত হতে পারবে না। তাই আমাদেরকে এই ব্যাপারে গুরুত্ব দিতে হবে, মেয়েদের শিক্ষিত করার জন্য আরো আমাদের উদ্যোগী হতে হবে। স্যার, আপনি তো দেখছেন এখন আগেকার দিনে যে সমস্ত মহিলারা তারা অনেক কিছু সুযোগ সুবিধা পেত না, কিন্তু এখন বাড়িতে প্রত্যেকটা বাবা চেষ্টা করে তার মেয়েদেরকে সঠিকভাবে শিক্ষার জন্য, কোনো বাইরে যদি পড়াশোনা করতে হয় বা কিছু যদি তাকে পড়াশোনার জন্য কোথাও যেতে হয়, কিছু মেটেরিয়ালস লাগে বা যে কোনো ধরনের এডুকেশনের জন্য বাবা মা কিন্তু মেয়েদেরকে এগিয়ে দিচ্ছে। স্যার, এটা স্যার সমাজে কিভাবে পজিটিভ প্রভাব ফেলছে? এটা সমাজে পজিটিভ প্রভাব পড়ছে। মেয়েরা শিক্ষিত হওয়ার ফলে আমাদের সমাজে যারা ছাত্রছাত্রী তারা তাদের দিকে উদ্বুদ্ধ হচ্ছে এবং মেয়েদের যে ধৈর্য, সহনশীলতা, স্নেহ, ভালোবাসা, মমত্ববোধ, মাতৃত্ব যে চেতনা, তার ফলে তাদের ধৈর্য আছে। তারা ছাত্রছাত্রীদের শিক্ষিত হয়ে শিক্ষকতা ব্রত গ্রহণ করে ছাত্রছাত্রীদের যেভাবে শিক্ষাদান করছে তাতে কিন্তু আমাদের উন্নতি হচ্ছে এবং এটা আমাদের যত দিন যাবে, যত সুযোগ আমরা দিতে পারবো মেধাবী ছাত্রীদের, ততই আমাদের সমাজ উপকার হবে এবং আরো নতুন প্রজন্মকে আমরা আস্তে আস্তে আনতে পারবো শিক্ষার আঙিনায় এবং সমাজে আমাদের উন্নতি হবে। ধন্যবাদ স্যার, আপনাকে এত সুন্দরভাবে সাবলীলভাবে প্রশ্নের উত্তরগুলো স্যার দিলেন। আমি স্যারকে শেষ কোশ্চেন যেটা করবো স্যার, আপনার ছাত্রছাত্রী যারা আছে তারা অনেকেই আজকে বিভিন্ন জায়গায় জব করছেন, বিভিন্ন জায়গাতে তারা অ্যাচিভমেন্ট করেছেন, এবং এই যে আমাদের নতুন যে ছাত্রছাত্রী যে প্রজন্ম আমাদের আছে সেই প্রজন্মের উদ্দেশ্যে আপনি একজন শিক্ষাবিদ হিসাবে কি বার্তা দেবেন? আমি নতুন প্রজন্মের শিক্ষার্থী তাদেরকে আমি এই বার্তাই দেবো যে আমাদের দেশের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। আগেকার যুগে ছাত্রছাত্রীরা এত সুযোগ সুবিধা পেত না, এত রকমের স্টাইপেন্ড, এত রকমের স্কলারশিপ, এত ফ্রিতে বই দেওয়া এবং পড়াশোনার হোস্টেলে ফ্রিতে থাকা, এগুলো ছিল না। তাই আমাদের যদি দেশকে উন্নত করতে হয় তাহলে কিন্তু আমাদের যেমন উন্নত দেশ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, চীন, তাদের যেমন 95% তার শিক্ষার হার তাদের, আমরা সেখানে পৌঁছাতে পারি নাই। তাই আমাদের সেই টার্গেট রাখতে হবে, সমস্ত প্রজন্মের ছাত্রছাত্রীদের আমাদের শিক্ষা নামিয়ে আনতে হবে এবং বর্তমান সরকার, পশ্চিমবঙ্গ সরকার, কেন্দ্রের সরকার শিক্ষার জন্য বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করছেন। তার সুযোগ সুবিধা আমাদের গ্রহণ করতে হবে। কোনো ছাত্রছাত্রী যেন অভাবের জন্যে, পরিকাঠামোর অভাবে বা কোনো সামাজিক বাধার জন্যে পড়াশোনা না ছেড়ে দেয়। তারা যতটুকু পড়ার সম্ভব, যতটুকু তাদের ইচ্ছা, তারা যেন সেটা পড়াশোনা করে যায়। আমরা প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে প্রতিভাকে আমরা বিকশিত যেন করতে পারি, সেই সুযোগ সুবিধা আছে, সেটা যেন গ্রহণ করা যায়। অনেক বাজারে টাকা বরাদ্দ হয়, কিন্তু মার্চ মাস আমরা দেখি অনেক টাকা ফেরত যায়। অনেক ছাত্রছাত্রী এই সমস্ত টাকা নিতে পারে না। শিক্ষার আমাদের বেশিরভাগ বরাদ্দ যাতে শিক্ষার ছাত্রছাত্রীদের স্বার্থে ইউটিলাইজড হয় এবং তারা পড়াশোনায় বই, বিভিন্ন রকম গবেষণা, বিভিন্ন রকম তার বিদেশে যাওয়া, আমাদের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করা, লাইব্রেরিকে ডেভেলপ করা, ল্যাবরেটরিকে আরো উন্নত করা, তার জন্য যেন সেটা ব্যয় হয়
এবং ছাত্রছাত্রীদের উৎসাহ দেয়। যত বেশি মহিলারা উন্নত হবে, যত বেশি আমাদের দেশের শিক্ষার হার বাড়বে, ততই কিন্তু আমাদের দেশ আস্তে আস্তে উন্নত দেশে পরিণত হবে। এটাই হচ্ছে আমার কথা, এবং আশা করি সেই পজিটিভ দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। যদিও আমাদের দেশে কিছু বাধা বিপত্তি রয়েছে, সামাজিক সংকীর্ণতা রয়েছে, কুসংস্কার রয়েছে। হ্যাঁ, আগে যেমন শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব, তাদের মধ্যে শিক্ষার হার কম ছিল বা অভাবের জন্য পড়তে পারত না তারা। এখন কিন্তু শিক্ষাশ্রীর মতো বিভিন্ন রকমের সংরক্ষণ সুবিধা দেওয়া হয়েছে, ওবিসি এবি সুবিধা দেওয়া হয়েছে। সেই সমস্ত সুযোগ সুবিধা কিন্তু সবাই নিতে পারছে না। বিভিন্ন রকম তাদের ফর্ম ফিল আপ করা, যাওয়া, গবেষণা করা, বিভিন্ন জায়গায় যাওয়া স্কোপ। অনেকে বাবা মা বলছে বাইরে পাঠাবো না আমার মেয়েদের, আমার মেয়ে কোথায় থাকবে, কেমন থাকবে। সেই সমস্ত ভীতিকে দূর করতে হবে। এটা আমাদের সবারই, এটা সবাইকে আমাদের এগিয়ে আসতে হবে। বিশিষ্ট নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। তাহলে আমাদের পজিটিভ, আমাদের দেশ উন্নত হবে এবং আরো অন্যান্য দেশের মতনই আমরা এগিয়ে যেতে পারবো, এই আমার দৃঢ় বিশ্বাস। ধন্যবাদ স্যারকে। আমাদের এই বিকাশ টকশোতে স্যারকে আমরা পেয়ে খুবই আপ্লুত হলাম এবং আমাদের দর্শকবৃন্দরা খুব সুন্দরভাবে স্যারের সাবলীল উত্তর শুনলো। আমরা আবারও আমাদের এই টকশোতে স্যারকে আহ্বান করব আমাদের যে নতুন যুব সম্প্রদায় আছে তাদেরকে আরো উৎসাহ দেওয়ার জন্য। আজকের মতো এখানে আমাদের টকশো শেষ করলাম। সকলকে ধন্যবাদ।